দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে 30শে জুলাই নেক্সাস টেলিভিশনের 3 বছর পূর্তি হলো। যদিও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা জন্মদিনের কোনো আয়োজন রাখিনি, তবে আপনাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এখন মধ্যশ্রাবণ, আজকেই একেবারেই মধ্যশ্রাবণে আমরা আছি। পৃথিবীতে যা কিছুই ঘটুক, দেশে যা কিছুই ঘটুক, নদী তার নিজের নিয়মে চলে। দেশে কি হচ্ছে সেটি বিবেচনায় নিয়ে নদীতে জোয়ার ভাটা হয় না। এবং এই সময়ে দাঁড়িয়ে শ্রাবণের মাঝামাঝি আমরা এই সময়ে যেটা বলা হয় বাংলাদেশের নদীগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, ফুলে ফেপে ওঠে। আবার এও ঠিক যে এই সময়ে যখন নদীতে পানি বেড়ে যায় তখন নদীর সংকটগুলোও দৃশ্যমান হয়। বিশেষ করে ঢাকার আশেপাশের যে গুরুত্বপূর্ণ নদীগুলো, সেখানে এই শ্রাবণে কী অবস্থা, এবং ঢাকার বাইরের নদীগুলোরও কী অবস্থা, যেসব নদীগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় সংকট নিয়ে আলাপ করি। বিশেষ করে ঢাকার কাছেই গাজীপুরের নদীগুলোর এখন কী অবস্থা, ঢাকার একটু দূরে গেলে ব্রাহ্মণবাড়িয়ার কী অবস্থা, এইসব নিয়ে আজকে একটু কথা বলতে চাই। যে কারণে আজকে অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি মধ্যশ্রাবণের নদী। আমার সঙ্গে আছেন নোঙর বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস, স্বাগত। এবং আছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। এস ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, একটু বলে রেখে আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন শামীম আহমেদ, নদীরক্ষা আন্দোলনের কর্মী, আর গাজীপুর থেকেও সাইদ চৌধুরী যুক্ত হবেন আশা করছি। খুব সম্প্রতি আপনি বোধহয় বালু নদী ঘুরে এলেন, ঢাকার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নদী। এই সময় আমরা ধরেই নেই যে যখন বৃষ্টি হয়, নদীতে পানি প্রচুর থাকে, তখন নদীগুলোর চেহারাটা বদলে যায়, কিন্তু বালুর চেহারাটা কতটা মানে কেমন দেখলেন আর কি? ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা টিম এখন খুলনার ময়ূর নিয়ে কাজ করছে। আচ্ছা আচ্ছা। সুতরাং দুটো আরবান রিভার নিয়ে আমি সামান্য কিছু বলবো আর কি। বাংলাদেশের যে সিজনাল প্যাটার্ন আছে নদীর, সেই হিসেবে আপনি অলরেডি বলেছেন যে বর্ষা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য হচ্ছে ঋতুর রাজ। আমরা আসলে বসন্তকে ঋতুর রাজা বলি না, কারণ বাংলাদেশের ক্লাইমেটের কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের সম্পূর্ণ ইকোসিস্টেমটা নতুন করে রেস্টোর হয় বর্ষায়। বর্ষায় গাছগুলো নতুন করে জীবন পায়, পুকুর, হাওর, বাওর, নদী, খাল এবং যত জায়গায় ফিশ ব্রিডিং গ্রাউন্ড আছে সব জায়গায় কিন্তু নতুন করে জীবন পায় হচ্ছে বর্ষার পানির কারণে। এবং আমাদের যেই কৃষি ব্যবস্থা আছে, সেই কৃষি ব্যবস্থার যে সব বাংলাদেশের 67% ভূমি এখন কিন্তু বর্ষায় পানিতে তলিয়ে যাবে, এবং তারা খাদ্য উৎপাদনের জন্য এটা রেডি হবে এই 4 মাস 5 মাস। এই উপর থেকে আসা পানি এবং বৃষ্টির পানিতে কিন্তু এটা রিচার্জ হবে এবং ভূমিটা রেডি হবে খাদ্য উৎপাদনের জন্য। তো সুতরাং এই জন্য বর্ষার জন্য আমরা সবাই অপেক্ষা করি। ঢাকার নদীগুলোর আগের, আজ থেকে 4-5 বছর আগেও যদি আমরা ঢাকা নদী নিয়ে কথা বলতাম, ঢাকার আরবান রিভারগুলো নিয়ে আমরা জানি যে এই সময় হচ্ছে নদীর সৌন্দর্য অবলোকনের টাইম। আমরা যারা নদী নিয়ে কাজ করি আমরা বর্ষায় বলি যে নদীতে ঘুরতে যান, নদীটা উপভোগ করেন, কারণ নদীটা অনেক সুন্দর। এবং আপনারা দেখবেন যে ঢাকার পাশে একটি কালচার আছে যে ট্রলারে করে অথবা ছোট লঞ্চ যেগুলো আছে সেগুলোকে সামিয়ানা টাঙিয়ে সাউন্ড বক্স লাগিয়ে কিন্তু লোকজন পারিবারিক পিকনিক, বন্ধুরা পিকনিক করে, এবং এই ট্রেনটা আছে ঢাকায় এবং এটা একটা ঢাকার কালচারও। তুরাগে একটা মোটামুটি রেগুলার দেখা যায়, মোটামুটি 12 মাস চলে। 12 মাস চলে। এখন বালুতে কেন কম চলে, তুরাগে কেন বেশি চলে, এই প্রশ্নের উত্তরটাই দিয়ে দিই আর কি, তাহলে বোঝা যাবে। তুরাগে হচ্ছে, তুরাগ থেকে শুরু করে আপনি যদি পদ্মা পর্যন্ত যান, যত নদী আপনি এখন দেখবেন, কিংবা লোকালয়ে যদি যান, আপনি দেখবেন যে এই মুন্সিগঞ্জ, পুরো মুন্সিগঞ্জটা এখন এই মুহূর্তে, পুরো বিক্রমপুরটা এখন পানি আর পানি, সুন্দর একদম সিলভার কালার। কারণ নদীর কালারটা একদম কারণ সব তো ফ্ল্যাট প্লেন, নদীর পানি উপচে, পাহাড় উপচে, সে পুরো ধানি জমিগুলোকে রিচার্জ করে, যেটা আমি বললাম। এবং তুরাগের যেই জীববৈচিত্র্য আমরা দেখি যে তুরাগের পাড়ে 8টি বিল আছে, অনেক বড় বড় বিল। তো সুতরাং তুরাগটা একদম ফ্লাডেড হয়ে, বিলগুলো ফ্লাডেড হয়ে একদম এই সাভার পর্যন্ত যতটুকু দৃষ্টি যায়, এই পুরোটাই পানি আর পানি। তো সুতরাং এখানের মধ্যে নৌভ্রমণ খুবই উপভোগ্য জিনিস এবং খুবই আনন্দের আমরা বলবো। বালু নদীতে আমি এই গন্ডগোলের মাঝখানেও আমার যোগাযোগ হয়েছে, যাওয়া হয়েছে। এখানের মধ্যে পানির কালার এখনো কালো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা দুঃখজনক বিষয়। এবং একই জিনিস ময়ূরেরও আমরা খবর পেয়েছি, খুলনা শহরের মাঝখান দিয়ে যে নদীটা, মূলত ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, তাই তো? না, প্রথম হচ্ছে যে পলিউশন তো তুরাগেও এখন চলছে, এটা নিয়ে সাইড আসবে, সাইড কথা বলবেন। এই যতটুকু পরিমাণ পলিউশন হয় তার চেয়ে বেশি ডিসচার্জ হওয়া পানি এখন আসে, নদীর সাথে। ফ্লাড প্লেনটা যদি বড় হয়, অনেক বড় হয়, যেটা আমরা ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য নদীগুলোতে দেখি যে বর্ষায় একদম সব ভরে যায়, তখন সেটাতে এত বেশি পানি আসে যেটা খুব তাড়াতাড়ি, একটা বেসিনে যদি অনেক ময়লা আমরা করি,
যখন বেশি করে কলটা ছাড়া হয় তখন খুব তাড়াতাড়ি ময়লাগুলো দেখা যায় না, রাইট। তাই না? কিন্তু ময়লা তো ছিল। হ্যাঁ, তো একই জিনিস হচ্ছে এই নদীগুলোর ক্যাচমেন্ট এরিয়াটা যদি বড় থাকে তখন নদীটা কিন্তু বর্ষায় রিচার্জ হওয়াটা সহজ। এবং আপনারা জানেন যে বালু নদীর পাড়ে আগে বালু থেকে শীতলক্ষা পর্যন্ত কিন্তু বিল ছিল। এবং এই যে আমাদের এই অফিসটি এখন যেখানে আছে তারপরেই গুলশান, তারপরে গুলশান 2 নম্বরে যে প্রগতি সরণি, এই প্রগতি সরণি ছিল ঢাকার শেষ মাথা একটা সময়, এবং এখান থেকেই কিন্তু ওয়েটল্যান্ড সম্পূর্ণ শুরু হচ্ছিল। আমরা এই স্থানীয়ভাবে এটাকে বলা হয় নামা, মানে নিচু জায়গা। এবং কাগজে কলমে এই জমিগুলো বড় বিল অথবা নাল হিসেবে আছে, কিন্তু সব এখন আবাসিক, সব এখন আবাসিক হয়েছে। সুতরাং এত বেশি দখল হয়েছে, আমরা পূর্বাচলও করেছি বালু নদীর পাড়ে, এবং এর সাথে সাথে বসুন্ধরা হয়েছে, আরও অনেক গ্রুপগুলো হয়েছে। তো এই কারণে বর্ষার পানির যে ডিসচার্জ হওয়ার যে পুরো ফ্লাড প্লেন জুড়ে যে এইটাকে ইকোলজিটাকে রেস্টোর করার যেই অবস্থা ছিল সেটা নাই। সেটা না থাকার কারণে কিন্তু বালুর পানি এখনো কালো, এবং বালুতে যদি যে থাকেন আপনি দেখবেন যে বালুর পানি থেকে এখনো ফেনা ওঠে বর্ষা। মানে এই যে শ্রাবণ মাসেও মানে ঢাকার পাশের একটা গুরুত্বপূর্ণ নদী, তার পানি কালো কালো। এইটা মানে শোন ভাই, আপনার যে নদীর পাড়ে থাকেন, এটা নদী বলা যায় কি না? নড়াই, তাই তো? নদী ছিল এক সময়, এখন তো আসলে ছোট ক্ষীণ রেখা খালের মতো। এটার কি অবস্থা? ধন্যবাদ। আমি শুরুতে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে নেক্সাস টেলিভিশনের যে তৃতীয় জন্মদিন, বর্ষপূর্তি আর কি। বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিতে আজকে আমরা 3 বন্ধু একসঙ্গে হতে পেরে আমার কাছে ভালো লাগছে। আর প্রতি মঙ্গলবার যে অনুষ্ঠানটি হয় এর মাধ্যমে আসলে এটি আমার কাছে মনে হচ্ছে এখন একটা টেলিভিশন যেখানে নদী নিয়ে প্রতি সপ্তাহে নিয়মিত ফলো আপ রাখার যে চেষ্টাটা আপনি করেন, সেইটা আমার কাছে ভালো লাগে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কথার শুরুতে সম্প্রতি যে সময় আমরা পার করছি এখন, রাজনৈতিক একটা অস্থিরতা সারা দেশব্যাপী, এই অস্থিরতায় যারা নিহত হলেন, আহত হলেন, সকলের প্রতি আমি আমাদের সকলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এবং এই আগস্টের 1 তারিখ থেকে পুরো আগস্ট মাসই হচ্ছে আমাদের জন্য একটি শোকের মাস। সেই শোক জানিয়ে আমি যদি আমার নদীর কথা বলি, আমার নদীরাও শোকাহত। শুধুমাত্র ঢাকার নড়াই নদী, বুড়িগঙ্গা, বালু, তুরাগ এই নদীই নয়, সমগ্র বাংলাদেশের নদী শোকাহত। কারণ এরকম অনাকাঙ্ক্ষিত এমন একটা ব্যাপার, আমরা এমন একটা সময় পার করছি, এ সময় আমরা নদীর কাছে গিয়ে যেরকম করে নদীটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, মনোযোগটা ঠিক ওখানে দেয়াটা কঠিন হয়ে যাচ্ছে। বা আপনি নড়াই নদীর কথা বলছেন এবং আষাঢ় শ্রাবণের কথা বলছেন। আষাঢ় শ্রাবণ মাসটি আসলে এমন ঋতুর মধ্যে যে 2টি মাস আমরা পালন করি এবং আমাদের কাছে আসে প্রতি বছর ঘুরে ঘুরে। আষাঢ় শ্রাবণ মানে হচ্ছে যে এই নিয়ে কত কবি কত কবিতা লিখলেন, কত গান, কত কিছু, যেটা আষাঢ় শ্রাবণ আসলেই মনের মধ্যে একটা কদম ফুল থেকে শুরু করে আপনার ঋতুর যে পরিবর্তন, যে সবুজ এবং বৃষ্টি এবং মানে এজে ভাই যেরকম বললেন যে প্রকৃতি রিচার্জ হয়, হ্যাঁ রিচার্জ হয়। এবং এই নদীর পাড়ে গেলে এখন এর যে সৌন্দর্য দেখা যায়, প্রকৃত সৌন্দর্যটা দেখতে গেলে আষাঢ় শ্রাবণ মাসে আসলে আমরা নদীর সৌন্দর্যটাকে উপভোগ করার একটা সময় পাই। তো সেই ঋতুর পরিবর্তনে নানা রকমের জলবায়ু পরিবর্তনেই বলি, নানান কিছু চেঞ্জ হয়েছে। যেমন কদম ফুলটা যে সময় ফোটার কথা, এখন কিন্তু আমরা দেখি যে একটু পরে ফুটে। যথাসময়ে অনেক কিছু এরকম পাল্টে গেছে। তো এই আমার নড়াই নদীর কথা যেটা বলছেন, নদী যতই ক্ষীণ হোক সেটি নদী, যদি নদী মরেও যায় সেটি নদী। নদীটাকে আসলে বাঁচানোর জন্যই আমরা যারা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে, যত পরিবেশ আন্দোলন যারা করছি আমরা আসলে দেশটাকে ভালোবেসে, নদীকে ভালোবেসে, নদীর জন্যই আসলে কাজ করছি। নড়াই নদীতে আমরা যখন এটাকে নদী হিসেবে প্রতিষ্ঠা করলাম, সেই নড়াই নদীটির আসলে পানি এখন প্রতিদিন আমি যখন নদীর পাড়ে যাই, যখন দেখি যে ওর পানি অনেক বেশি, আমার মনের মধ্যে আনন্দ হয়। এবং যে কোনো নদীর পাড়ে গিয়ে যখন দেখি যে ওর পানি এমন যে এটি হচ্ছে প্রকৃত নদীটা কতটুক বোঝার জন্য আষাঢ় শ্রাবণ মাসটি হচ্ছে উৎকৃষ্ট সময়, যে নদীর পাড়ে গিয়ে আপনি দেখবেন যত দূর পর্যন্ত এই নদীর পানিটি যাচ্ছে, নদীর তীরকে স্পর্শ করছে, ততটুক পর্যন্ত হচ্ছে নদী। আষাঢ় শ্রাবণটা যখন শেষ হয়ে যায়, শুষ্ক মৌসুম যখন আসে, সরি, তখন হচ্ছে যে আমরা এই নদীটাকে যখন দেখি যে ভূমি জেগে ওঠে, সেই জলাশয় বলি যেগুলো আমাদের থাকার কথা, আমরা নৈতিকতা হারিয়ে, আমরা দেশপ্রেম বিসর্জন দিয়ে, ভবিষ্যতের কথা বিসর্জন দিয়ে
আমরা দেখি এক শ্রেণীর মানুষ আছে যারা জেনে শুনে বুঝেই আসলে নদীটাকে দখল করেন এবং নদীটাকে দূষণে একটুও পিছপা হন না। যতই আমরা কথা বলছি তারা কিন্তু তাদের কাজ পিছিয়ে নেই। এবং এই দখলটা হয় শুকনো মৌসুমে বেশি। শুকনো মৌসুমে যখন চোখে পড়ে যে এই নদীতে এতখানি জায়গা আছে, তখন এর পেছনে হচ্ছে যে এটা কিন্তু শক্তিশালী যারা, আমরা অনেকদিন থেকে বলছি, যারা রাজনৈতিকভাবে আসলে যুক্ত, যে অঞ্চলে যার দায়িত্ব আছে, যে নেতার কিংবা যার প্রভাবশালী যার যতটুকু, সে ততটুক অ্যাপ্লাই করে সে যতটুক সম্পদ সম্ভবত সে তার মতো করে নেওয়ার চেষ্টা করে। এবং এই শুকনো মৌসুমে দখল করে এবং কতটুকু দখল হলো সেটি টের পাওয়া যাবে বর্ষায়। সেই বর্ষায়, যেমন এখনই বর্ষা মানে কি, পানিটা হচ্ছে এমন ব্যাপার যেখানে নিচু জায়গা থাকবে সেই জায়গায় সরাসরি চলে যাবে। হ্যাঁ, সেই পানিটা দেখলে আপনি কিন্তু এখন যে অনেক শহর গড়ে উঠেছে, শহরের মধ্যেও দেখবেন যে আপনি পানি জমে থাকে বৃষ্টিতে, ওই পানিটা আসলে কিসের পানি বোঝাই যায় যে ওটা ডোবা ছিল কিংবা ওটা নিচু জায়গা ছিল, সেটাকে ভরাট করে করা হয়েছে। এই নড়াই নদী এখনো কালো। এই জাজ ভাই যেটা বললো, বালু নদী পর্যন্ত এই নদীটা যে এখনো কালো। বালুর সঙ্গে নড়াইয়ের তো সংযোগ একদম, মানে নড়াইটা গিয়ে তো বালুতেই পড়েছে তো। হ্যাঁ, নড়াই, বালু, শীতলক্ষা এবং তুরাগ, এটা তো সবই একই সঙ্গে। তো এই যে কালো থাকার যে কারণটা, দয়াগঞ্জ থেকে ধোলাইখাল, যে আমি আশা করব আপনি কোনো একদিন ধোলাইখাল নিয়ে শুধু আলোচনা হবে, এবং সেই ধোলাইখাল এখন কেমন আছে, বুড়িগঙ্গার যে প্রধান যে নদীটা, মানে দোলাই রিভার যেটা বড় একটা নদী ছিল, সেই নদীটা বুড়িগঙ্গা থেকে আপনার দয়াগঞ্জ হয়ে যখন এই ত্রিমোহনী পর্যন্ত আসছে, এই দোলাইখাল কিন্তু সম্পূর্ণ বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, পয়বর্জ্য যা আছে, সেই পয়বর্জ্য কিন্তু 24 ঘন্টা এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই রামপুরা অঞ্চলের যতগুলো পয়বর্জ্য, এরকম গৃহস্থালী বর্জ্য যা আছে, সবকিছু এখন পানির কারণে সেগুলো তো ঢাকা পড়ে গেল, পানির নিচে কিন্তু তার পাইপটা ছেড়ে রাখাই আছে। ফলে যে ময়লাটা শুষ্ক মৌসুমে আমাদের চোখে পড়ে, সেটা এখন হয়তো চোখে পড়ছে না, বৃষ্টির পানি কিংবা জোয়ারের পানি হয়তো সেটাকে অতখানি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু থেমে নেই। এইটাকে থামানোর জন্য কোনো রকমের কোনো প্রকল্প, কোনো চিন্তা আমরা নানানভাবে বলছি, বারবারই বলছি, ভরা মরশুমে যদি একটা নদীর পানি এখনো কালো থাকে, তাহলে এই নদীর কাছে কতটুকু আমরা গেলাম। আমরা দেখি যারা নদীর পাড়ে যাওয়ার কথা, নদীটাকে নিয়ে ভাবার কথা, সেই মানুষগুলো আসলে আমার মনে হয় আরো বেশি আন্তরিক হওয়া উচিত। আমরা যারা এক একটা জায়গায় গিয়ে আমরা দেখায় দিচ্ছি যে এই জায়গাটা এখন এই অবস্থায় আছে, এই জায়গাটা এই অবস্থায় আছে, তাদের দ্রুত সেখানে যাওয়া উচিত, গিয়ে ওইখানে ব্যবস্থা নেওয়া উচিত। সিটি কর্পোরেশন, 2টা সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত এখানে এই বর্জ্য ব্যবস্থাপনাটা কোনো ব্যবস্থাপনায় আনতে পারেনি। আমার নড়াই নদী, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে নদীর পাড়ে গেলেই দেখি যে নদীর পাড়ে সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন করা হয়েছে, একেবারে রামপুরা টেলিভিশন ব্রিজ থেকে শুরু করে আপনি মেরাদিয়া পর্যন্ত যদি যান, এখানে 4টা পাবেন আপনি ডাম্পিং স্টেশন। তো সেই স্টেশনের যে ময়লাগুলো ফেলে দিচ্ছে স্টেশনের বাইরে, সেটি গিয়ে পড়ছে নদীতে। ফলে নদীর পানিটা যখন এখন ভরা যৌবনের একটা নদী, সেই ভরা যৌবনের নদী সম্পূর্ণ সেই ডাম্পিং স্টেশনের যত ময়লা, মানে নদী এখন ডাম্পিং স্টেশন হয়ে গেছে। অথচ আজকেই দেখেন আমাদের প্যারিসে কিন্তু যে অলিম্পিক গেমস, রাইট, নদী দূষণের কারণে অনুষ্ঠান ব্যাহত হচ্ছে। কত বড় একটা চিন্তা তাদের, আমি স্যালুট জানাই তাদেরকে, যে তাদের যে সেই নদীটা, সেই নদীটাকে তারা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে নদীটাকে ব্র্যান্ডিং করলো, নদীর প্রতি গোটা নেশনকে, সারা ওয়ার্ল্ডকে নদীটাকে তারা প্রেজেন্ট করলো যে আমাদের এখানে নদী আছে, এই নদীতে আমরা অলিম্পিক আমরা শুরু করব। সেই জায়গাটায় আপনি দেখবেন যে হঠাৎ করে কিন্তু ওখানে যে সাঁতার দিয়ে ওখানে যে উদ্বোধন হবার কথা ছিল, সেটি বন্ধ করা হয়েছে। কারণ কি, ওদের ওইখানে একটানা 2-3 দিনের বৃষ্টি হলো, বৃষ্টি হবার ফলে ওই শহরের যত পানি এই আমার নড়াই নদীর মতো যেমন ভেসে উঠছে, তখন হচ্ছে যে পুরো নদীটাই নোংরা হয়ে যাবার কারণে তারা সিদ্ধান্ত নিল যে না, এই নোংরা অবস্থায় এখানে অনুষ্ঠানটি করা যাবে না, স্বাভাবিক হবে, তারপরে আবারও তারা নদীর কাছে কিন্তু যাবে। তো যেই দেশে হাজার নদী নেই, যেই দেশটি নদী মাতৃক নয়, ফ্রান্সকে তো নদী মাতৃক বলা হয় না, সেই নদী মাতৃক না হবার ফলেও সেই ফ্রান্স তারা তাদের নদীটাকে এই অলিম্পিকের মাধ্যমে এমনভাবে ব্র্যান্ডিং করলো। আমার নদীমাতৃক দেশে আমরা আসলে জানতামই না যে কত সংখ্যা, এই নিয়ে অনেক কথা হলো, নদী কমিশনের সঙ্গে কথা হলো, এবং আমরা দেখলাম যে আরো কিছু গবেষক আছেন, তারাও কথা বললেন। আমরা জানলাম যে একজন গবেষক বললেন, মাহবুব সিদ্দিক ভাই যখন বললেন যে নদীর সংখ্যা কত, 1200 প্লাস, না, মাহবুব ভাই বললেন হচ্ছে যে 1980, তাই 1980টি নদীর নাম
তার কাছে সংগ্রহে আছে এবং সেটা দিয়ে সে একটা বই প্রকাশ যদিও করেছে। মানে ওই যে নদী রক্ষা কমিশন বলছে 1008টি, হ্যাঁ, যখনই- আবার সৈয়দ শামসুল হক কবিতায় বলেছেন 1394। নদী। আমরা 1274টা আমার পাইছি। কথা 1274টা ওনারা পেয়েছে। আরো কথা বলবো নিশ্চয়ই। ব্র্যান্ডিং এর জায়গা থেকে আপনি যেমন বললেন ফ্রান্সে একটা বড় এক্সাম্পল তো, যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা হতে পারতো, আমরা সেদিকে গেলাম না বা যেতে পারলাম না। উপরন্তু ঢাকার একদম কাছে যেটা বললেন যে আপনার নড়াই এবং বালু, রাজধানীর পাশের নদী, মধ্য শ্রাবণেও পানি কালো, তো এইটা তো সবার জন্য একটা লজ্জা, তাই না? ফলে আরো কথা হবে নিশ্চয়ই। একটা বিরতি নিয়ে দর্শক ফিরছে, একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন। বিরতির পরে আবার স্বাগত জানাই সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি মধ্য শ্রাবণের নদী নিয়ে। আমরা একদম শ্রাবণের মাঝামাঝি আছি এবং এই সময় বলা হয় যে দেশের নদীগুলো ফুলে ফেপে ওঠে, ভরা যৌবনা হয়ে ওঠে। আবার একই সঙ্গে নদীর যে সংকট সেটিও এই সময়ে দৃশ্যমান হয় অনেক বেশি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুমন শামস এবং মোহাম্মদ এজাজ। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন নদী রক্ষা আন্দোলনের কর্মী শামীম আহমেদ। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাই। আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। একটা বিষয়, আপনার টাউন খাল, যেটি মানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশের একটি গুরুত্বপূর্ণ জলরেখা, সেই টাউন খালটি খনন নিয়ে অনেক দিন ধরে আপনারা কথা বলছিলেন এবং আমরাও পত্রিকা দেখছিলাম, ফেসবুকে আপনারা লেখালেখি করেছিলেন। এই খননের কি অবস্থায়? খালটি খনন শুরু হয়েছে বোধহয়। শ্যাম ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, এখন আচ্ছা, না, প্রশ্নটা ছিল যে টাউন খাল, যেটি নিয়ে আপনারা অনেকদিন ধরেই কথা বলছেন, খনন করবার দাবি ছিল আপনাদের, এটি বোধহয় খননটা শুরু হয়েছে টাউন খাল, মানে এখন কি অবস্থা সেখানের? ধন্যবাদ আপনাকে। আসলে টাউন খাল যে দুইটি পার্টে খননটা শুরু হয়েছে। প্রথম পার্টটি শেষ হয়েছে বর্ষা শুরুর আগেই। বর্ষার কারণে দ্বিতীয় পার্টটি বন্ধ আছে, যে শহরের অংশটা, সেই অংশটা বন্ধ আছে। এবং এখানে একটি জিনিস আমরা বারবার যে আমাদের দাবিটা ছিল যে টাউন খালের সীমানা নির্ধারণ করাটা, এখানে সীমানাটা নির্ধারণ আসলে হয়নি। পানি উন্নয়ন বোর্ড যে খননটা করছে, আসলে এখানে বোঝা যাচ্ছে যেটা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য অথবা ড্রেনেজ ব্যবস্থা ইয়ের জন্য তারা কাজ করছে। এটা কিন্তু আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল এখানে নৌপথটি সচল করার জন্য যে কাজ উদ্যোগটি নেওয়ার দরকার ছিল। কারণ 4.8 কিলোমিটার যে টাউন খালটি, সেটি কিন্তু নদী থেকে উৎপত্তি হয়ে নদীতে পতিত হয়েছে। সেজন্য এখানে কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এখানে একটি নৌপথ ছিল এবং ঢাকা নরসিংদী থেকে এখান থেকে পণ্য এখানে আসতো। দীর্ঘদিন খনন না হওয়ার ফলে এবং দখল দূষণের কারণে কিন্তু এখানে টাউন খালের নাব্যতাটা হারিয়েছে। এখন যে পরিমাণ একটু তারা এসবিআই খনন খেয়াল করতে পারেন করছে, ছবিটায়। হ্যাঁ জি শামীম, আপনি বলতে যে থাকেন। যে পরিমাণ তারা খনন করছেন, আসলে এখানে নৌ চলাচলের তেমন কোনো সুযোগ আমার মনে হয় না থাকবে। তো আমাদের দাবিটা হলো, তারা যে বাজেটটা তারা এখানে পেয়েছে প্রায় 84 লক্ষ টাকা, 4.8 কিলোমিটার খাল খননের জন্য এবং নৌপথ সচল করার জন্য টাকাটি খুবই সামান্য। তারপরেও আশার বাণী হলো যে খালটিকে তারা একদম নিঃশেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এটা সচল করা সম্ভব নয়, নৌ চলাচল করা সম্ভব নয়, যে কথাটা বলতেছিলেন যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তারা তারা দাবিও করছিলেন যে এই খাল এখন যদি বক্স কালভার্ট করা যায়, এর উপর দিয়ে যদি রাস্তা করা যায়, পাশে মার্কেট করা যাবে, অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা তারা শোনাচ্ছিলেন আমাদেরকে দীর্ঘদিন যাবত। আমরা এই নৌপথটিকে চাচ্ছিলাম সচল করার জন্য। তো এই এখন ছোট করে হলো যে কাজটি শুরু হচ্ছে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। মানে এটি হচ্ছে মন্দের ভালো আর কি। শামীম ভাই, আপনি থাকেন আমাদের সঙ্গে। আমি একটু এজাজ ভাই, এই জায়গা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি দেখেন, আপনি ছবিটা দেখালাম আপনাকে, জাস্ট একটা ড্রেন মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে ওনাদের দাবি ছিল খালটা খনন করা এমনভাবে সীমানা নির্ধারণ করে যাতে নৌ চলাচল করতে পারে। কিন্তু আমরা যেটা দেখি যে নট অনলি এই খাল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি খনন করতে গিয়ে একে ড্রেন বানায় ফেলায়, এবং তখন আর নৌ চলাচল দূরের কথা, শুধুমাত্রই যারা খনন করেন মাথায় থাকে শুধুমাত্র পানিটা পাস করলেই হলো। তার মানে কি নদী খননের যে চিন্তার জায়গাটার মধ্যে একটা বড় ধরনের দুর্বলতা রয়ে গেল কিনা? জি, আচ্ছা, এটা একটা মানে এই অভিযোগ আপনি একটা এপিসোড করেছিলেন বরিশালের খাল নিয়ে, এবং ব্রহ্মপুত্র নিয়েও একটা আলোচনা এটা নিয়ে হয়েছে, এবং আমরা চিলাই নিয়েও এই আলোচনাগুলো আছে। এখানে যতবারই আলোচনা হয় প্রথমে বলা হচ্ছে একটা কথা, যে এক্সকাভেটর দিয়ে খাল খনন করা হয়েছে, এটার প্রক্রিয়াটা কি আপনি যেটা বললেন। ফার্স্ট কথা হচ্ছে যে আগে তো সীমানা নির্ধারণ করবেন, কতটুকু আপনি খনন করবেন, কতটুকু খনন করবেন, অন হোয়াট বেসিস, রাইট? ইট ইজ একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। কিসের ভিত্তিতে আপনি খালটা খনন করছেন? আপনি এক্সকাভেটর দিয়ে করেন, নো প্রবলেম, কিংবা ড্রেজার দিয়ে করেন, যেটা দিয়ে করেন, আমরা আলোচনাই যাচ্ছি না। কোথা থেকে কতটুকু নদীর জায়গা সেটা যদি না বের করেন তাহলে আপনি কি খনন করবেন, রাইট?
দ্যাটস এ বিগ প্রশ্ন আর কি। এবং সুমন ভাই যেটা প্রথমে বলতেছিল যে এই বর্ষায় খালের পানি এবং নদীর পানি যে যতটুকু যাবে ততটুকু নদী, রাইট, মানে ততটুকু ফোরশোর। তাহলে ফোরশোর নির্ধারণ করা খুবই সহজ, স্থানীয় লোকজনও জানে, স্যাটেলাইট আছে, বর্ষা আছে, সুতরাং সেটা ধরে আগে সীমানাটা নির্ধারণ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকার 4 নদীতেও যে বড় ব্লান্ডারটা হয়েছে, ফোরশোর ম্যাপে অনেক ফল্ট আছে। আচ্ছা, কারণ ফোরশোর ম্যাপটা কে করবে? একটা হচ্ছে যে একটা ফোরশোর যেই নদীতে ওয়াটার ট্রান্সপোর্ট চলে সেটার ফোরশোর দেখাশোনা করে বিআইডব্লিউটিএ। যেই নদীতে ওয়াটার ট্রান্সপোর্ট চলে না সেই নদীর ফোরশোর এবং নদী দেখাশোনা করে ঢাকা ডিসি। খেয়াল করে দেখেন তো। সুতরাং তাহলে ফোরশোরটা মাপবে কে কিংবা নির্ধারণ করবে কে? আবার বিআইডব্লিউটিএ তো ফোরশোর নির্ধারণ করে না, যেহেতু এটা পানি দিয়ে নির্ধারণ করতে হয়, সুতরাং এটা নির্ধারণ করে পানি উন্নয়ন বোর্ড। আচ্ছা, কারণ এটা তো মানে মাপকাঠি নদীর পানি, মালিক অনেক, মাপকাঠি তো পানি। সুতরাং 1 নম্বর হচ্ছে যে যতগুলো খনন প্রক্রিয়া হয়েছে ইনক্লুডিং ধলেশ্বরী সহ, এই ঢাকার কাছের নদী সহ, ঢাকা 4 নদী থেকে শুরু করে সবগুলো, কোনো নদীর ফোরশোর ম্যাপ আপনি চাইলেই খুঁজে পাবেন না। নো ওয়ান হ্যাজ দিস ম্যাপ। সবাই এক ধরনের একটা এস্টিমেট করে একটা ফিতা ধরে একটা ফোরশোর তো ফিতা দিয়ে মাপতে আইন বলে নাই, ফোরশোর মাপতে বলা হয়েছে পানি দিয়ে। এবং একটা খাল খনন আপনি করবেন 84 লাখ টাকা, অথচ বিভিন্ন জায়গায় দেখি যে আমরা শত হাজার কোটি টাকার প্রকল্প। তাহলে একটা গুরুত্বপূর্ণ খাল, ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ একটা জেলা, তার শহরের পাশ দিয়ে একটা খাল বয়ে গেল, সেটা খনন করে যাতে কম পয়সা কেন? টাকার তো সংকট নাই। আপনার বিভিন্ন প্রজেক্টে আমরা তো দেখি যে শত হাজার কোটির নিচে কোনো প্রজেক্ট নাই তো। তাহলে চিন্তাটা কোথায়? মানে আপনার কোনোভাবে এটা করে দিলাম, ব্যাপারটা এরকম সুমন ভাই। এবং এই অভিযোগ কিন্তু কমন। আমার মনে হয় কি, আমরা যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে আমরা আসলে জানতামই না যে আমাদের নদীর সংখ্যা কত। যখন আমরা বললাম যে 1980, তখন আমরা সরকারের মাধ্যমে জানতে পারলাম যে সরকার বলছে 1080। যাক, আমরা সন্তুষ্ট হলাম যে 1080টি নদীর সংখ্যা। নদী কমিশন বলছে 1008। 1008 তো না, 1008। এইটা তো অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম যে একটা ঘোষণা আসছে, ফাইন। এই যে নদীগুলো আমাদের, এর সঙ্গে যে শাখা নদী, উপনদী, খাল, এর যে বিস্তৃতি, সেটা এই ব্রাহ্মণবাড়িয়া টাউন খালে আমার অনেকবার যাওয়া হয়েছে। আমি এখানে অনেকবার গিয়েছি। এই ব্রাহ্মণবাড়িয়ার আমাদের যে বন্ধুরা ওখানে কাজ করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এইটা আসলে গুরুত্বপূর্ণ। এখন যে আন্দোলনটা চলছে, আমি প্রাসঙ্গিকভাবে বলছি, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল মানুষকে আহ্বান করব যে একটি প্রাসঙ্গিক আন্দোলন আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছে, সেই মানুষগুলোকে নদীর কাছে আসতে বলবো। প্রত্যেকটি মানুষের নদী আছে, খাল আছে, তারা যদি ওই চিন্তা থেকে নদীর পাড়ে যায় তাহলে কিন্তু নদীটা বেঁচে যায়। এখন এই সংকট, আমি কিছুদিন আগে গিয়েছিলাম টাঙ্গাইলে, ওখানে লৌহজং বলে একটা নদী আছে। শহরের ভিতরে যে নদীগুলো আছে সেই নদীগুলোকে এরকমই ছোট করার একটা যে প্রবণতা, মানে ড্রেন বানানোর প্রবণতা, অর্থাৎ পানিটা পাস করলেই হলো। আমরা ঢাকায় তো দেখলাম, যেমন একটা জলজ্যান্ত ঐতিহাসিক একটা নদীকে, নড়াই নদীকে, আমরা রামপুরা খাল যখন নদীতে চলে যায় তখন তো ঢাকার বাইরের কথা আমরা চিন্তাই করতে পারি না যে ওখানে কি কি হচ্ছে। মূলত প্রতিযোগিতাটা হচ্ছে, যেমন নদীর সঙ্গে বারবারই বলি, নদীর সঙ্গে যে খালের যে সংযোগ, এই যে টাউন খাল বলি কিংবা লৌহজং নদী বলি, আরো যে যে নদীর খালগুলো আছে, এই খালগুলোকে রক্ষা করার জন্য, নদীর তো অংশ হচ্ছে খাল, এই পানিটা যদি ওর মধ্যে প্রবাহিত না হয় তাহলে কৃষি কাজ পর্যন্ত, মানুষের জীবন জীবিকা পর্যন্ত যে প্রভাব পড়ে এটিতে আমরা সবাই বুঝি। আমাদের থেকে ভালো বোঝার কথা যারা পানি উন্নয়ন বোর্ডের কথা বলি, কিংবা যারা এখন প্রসঙ্গ হচ্ছে যে কার কতটুক জায়গা। এই প্রসঙ্গে এর আগে প্রয়োজন ছিল না যে আমার নদীকে সীমানা পিলার দিয়ে আমাকে দেখাই দিতে হবে এইটুকু আমার নদী। এটি দুঃখজনক। নদীটাকে আমরা, এটা এখন প্রয়োজন হয়েছে কারণ নদীটা দখল হয়ে যাচ্ছে, এই কারণে, এবং নদীর সীমানার ভেতরে ঢুকে বিল্ডিং করে ফেলছে। হ্যাঁ, এই যে নদীর সীমানা পিলার চাইতে আমরা বাধ্য হলাম যে অন্তত এখন যতটুকু আছে ততটুকু অন্তত রক্ষা করে দাও। একই সঙ্গে শুধু নদী না, নদীর সঙ্গে যা যা খাল কিংবা শাখা নদী, উপনদী, সবাইকে আমরা রক্ষা করার কথা বলছি। এখন কার কতটুক জায়গা, এই জায়গা নিয়ে যখন আমরা কথা বললাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার দুইটি, যেমন সমুদ্র খাল বলে একটা খাল আছে এখানে, এবং এখানে আরও 2-3টা খাল আছে, সেগুলো নিয়ে তাদের সঙ্গে কাজে যখন বসলাম, আমরা কিভাবে এই খাল কতটুক জায়গা পাবে, সীমানা পিলার চাই আমরা কতটুক চাই, তাহলে এই ম্যাপটা কিভাবে তৈরি হবে। এখন পেছনে যখন যাই, আমরা সিএস ম্যাপের কথা বলি, আরএস এর কথা বলি, বিএস এর কথা বলি, এস এর কথা বলি, এইসব বলার ভিতর দিয়ে যখন দেখি শুধু সিএস ম্যাপটাকেই যদি আমি ডিমান্ড করি, তাহলে নদীটা সরে গিয়ে এমন অবস্থায় এখন আছে, যদি সিএস আমাকে দেওয়া হয় তাহলে আমি নদীর পথ আরো হারায় ফেলবো। এমন একটা অবস্থানে অনেক নদী এখন আছে, সরে গিয়ে তার জায়গার পরিবর্তন হবার কারণে। তাহলে শুধু সিএস না, সিএস থাকবে, এর সঙ্গে আরএস কি বলছে,
বিএস কি বলছে, এসএ কি বলছে, এই সব কিছু মিলে তাহলে নদীটাকে দেখতে হবে যে নদীটা এখন কতটুকু আছে, কতটুকু আমার পাবার কথা। এর সঙ্গে আমাদের ঢাকায় যেটা একটা উদাহরণ আমরা খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের ড্যাপ হয়েছে, একটা ড্যাপের একটা ম্যাপ তৈরি করেছে। ওইটি কিন্তু সব কিছু সমন্বয় করে ফাইনাল একটা ম্যাপ, যেটা ঢাকায় এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যে ড্যাপের ম্যাপটা হচ্ছে সর্বশেষ ম্যাপ ঢাকার জন্য। একইভাবে এই ড্যাপের ম্যাপটা ফলো করা মানে হচ্ছে এর মধ্যে সিএস, আরএস, বিএস, এসএ যা কিছু বলি আমরা, সকল নকশা এর মধ্যে এসে যাচ্ছে। এবং ড্যাপ করেছে কি, ওর সঙ্গে ওকে রক্ষা করার জন্য যতটুকু দরকার ততটুকু রেখে তারপরে কথা বলছে। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা, যে এইসব তো পেলাম, এর সঙ্গে আমার একটা জলাধার আইন আছে। জলাধার আইনটা এর সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে নদীটার প্রকৃত জায়গা কতটুকু হবে, কোথায় তার সীমানাটা বসবে, কোথায় সীমানাটা এখন আছে, সেটা কিন্তু আরো স্পষ্টভাবে সেটা খুঁজে পাওয়া সম্ভব। তো একইভাবে আমার এখানে এইসব দেখবো তো দূরের কথা, যে সামান্য বাজেটের কথা বলি, একটা নদীকে নদীর মতো করে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র একটু খনন কিংবা প্রকল্পটা শেষ হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়ে গেল, সেরকম না। আমরা সরকারি প্রজেক্টে গাছ লাগাতে যখন দেখি, অনেক সময় যে গাছটা লাগালো গর্ত করে রেখে চলে গেল এবং কোথাও গাছ লাগাইলো কিন্তু লাগাইলো না, এরপরে কি পানি দিবে, যত্ন করবে, সেটার কোনো খবর নাই। পরবর্তী কোনো সিদ্ধান্ত নদীর ক্ষেত্রে সেটাই থাকে, রাইট। এবং সবই প্রজেক্ট বেসড, মানে প্রজেক্ট আমি নিলাম, প্রজেক্ট শেষ, আমার কাজ শেষ, কিন্তু কাজ করার পরে এইটা আদৌ কতটুকু মানে ক্রিয়াশীল হবে, এখান থেকে কতটুকু। এইটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এইটি বহু আগেই এই পথটি ভরাট হয়ে যাবার ফলে এখানে কৃষি জমি এক শ্রেণীর মানুষ থাকে, তারা কিন্তু আপনার আদালত ভালো বোঝে এবং কাগজ ভালো বোঝে, সিএস আর পর্চা যেগুলো সেগুলো ভালো বোঝে। এসব করতে গিয়ে আমার ভূমি মন্ত্রণালয় থাকে এবং ওখানে স্থানীয় কিন্তু ভূমি অফিস থাকে, এবং এই যে এতগুলো সরকারের দফতরের যে মানুষগুলো এটাকে রক্ষা করার জন্য তার দায়িত্ব নিয়ে বসছেন ওখানে আমার মনে হয় যে ভালোভাবে যদি সরকারই এই কাজটা না করে, তবে একেবারেই যেমন কিছু হচ্ছিল না, আমরা কথা বলতে বলতে শামীম ভাই যেটা বললেন যে মন্দের ভালো, এটা তো ছিলই না, সারা বাংলাদেশের কথাই ফসলের জমি ছিল, সেটাকে এখন তো জলধারা বের করা হচ্ছে। এখন এটা করতে বাধ্য হচ্ছে এই কারণে যে মানুষ সচেতন হয়েছে, ইভেন আজকেও যে আমরা কথা বলছি, এই কথা হবার কারণে কথা একটা জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের সৌভাগ্য যেটা কিছু ইমপ্যাক্ট হচ্ছে আর কি। আরেকটা বিরতি নিয়ে আসছে দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি মধ্য শ্রাবণের নদী নিয়ে, যে এই সময়ে নদীগুলোর চেহারা তো একটু বদলে যায়। নদীতে অন্য সময়ে, বিশেষ করে শুকনো মৌসুমে পানি একেবারেই থাকে না, সেসব নদীতেও অনেক পানি চলে আসে। আবার একই সঙ্গে এই যখন পানি বেড়ে যায় তখন নদীর সংকটগুলো আমরা দেখি। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন নদী রক্ষা আন্দোলনের কর্মী সাইদ চৌধুরী। সাইদ ভাই, গাজীপুর খুব গুরুত্বপূর্ণ নদী ইস্যুতে, এই কারণে যে তুরাগ পৃথিবীর সবচেয়ে দূষিত নদী বলা হতো এক সময়, জানি না এখনও বলা হয় কিনা, সেটি গাজীপুরের পাশ দিয়ে গেল। এবং লবণদহ খুবই গুরুত্বপূর্ণ নদী, কিন্তু সেই নদীটা আমাদের এই অনুষ্ঠানেও এই লবণদহ নিয়ে অনেকবার কথা বলেছি, ভয়ঙ্কর সংকটাপন্ন নদী। তো এখন যেই প্রশ্নটা আপনাকে করতে চাই, শ্রাবণ মাসের মাঝামাঝি সময় এসে আপনার তুরাগ, লবণদহ কিংবা চিরাই, এগুলোর কি অবস্থা? মানে বছরের অন্য সময়ের চেয়ে একটু ভালো কি? ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে। এই যে অনুষ্ঠানটি চলে যাচ্ছে, এটা একটা মানে কি বলে, সবকিছুর পরেও প্রতিবাদকে অক্ষুণ্ণ রাখার একটা মাধ্যম বলা যেতে পারে নেক্সাস টিভি, এবং আপনাকে ধন্যবাদ। কিন্তু যে বিষয়টি আক্ষেপের, আপনারা এই যে এখন চিরযৌবনার যে নদী, অর্থাৎ নদীর দিকে তাকালেই যে সাহিত্য বা কবিতার যে অংশগুলো, সে বিষয়টি কিন্তু এখন আমাদের গাজীপুরের জন্য একটা অভিশাপের মতো হয়ে গিয়েছে। একটা নতুন বিষয় শেয়ার করি, এই বছর যেটা ঘটেছে বর্ষা হিসেবে, ওই যে আপনারা এসেছিলেন হয়তোবা, গোসিঙ্গা নদী অর্থাৎ গোসিঙ্গা ঘাটে, শীতলক্ষা নদীর তীরে এইবার কিন্তু একেবারে ওই ইউনিয়নের চেয়ারম্যান রাস্তা করে দিয়েছে পুরো নদীর পুরো জায়গা জুড়ে, নদীর পাড় দিয়ে ঘিরে রাস্তা করেছে, এই কারণে যে মানুষ যাতে চলাচল করতে পারে, এবং এই চলাচল করার উদ্দেশ্য হলো যে যাতে আস্তে আস্তে দখলটা হয়ে যেতে পারে। তাহলে বর্ষা কিন্তু শুধুমাত্র নদীর যৌবন ফেরানোর জন্য না, দুর্নীতিকে আরেকটু মানে কি বলে, এটাকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো নদীর পাড়ের ঘটনাগুলো ঘটে। আর লবণদহের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তো মারাত্মক অবস্থা, এবং প্রতিনিয়তই এটা হয়। বর্ষাকালে দূষণের মানে দূষিত পানির কালো অংশ অথবা দূষিত পানির যে রূপান্তর, সেটা হয়তো কম দেখা যায়, কিন্তু এই যে বিস্তৃতি অর্থাৎ পলিথিন, হেভি মেটালের যে মিশ্রণ এবং কন্টামিনেটেড যে পলিউটেড ওয়াটার, এটা কিন্তু ফসলের জমিতে এত বেশি পরিমাণে ছড়িয়ে যায়, লবণ
পুরো একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে, অর্থাৎ ধান ক্ষেত যতগুলো থাকে সবগুলো ছড়িয়ে যায় এবং এর প্রভাবটা কিন্তু সারা বছর জুড়ে আমরা দেখতে পাই। এই যে ছবিতেও দেখা যাচ্ছে যে ওই যে বিদ্যুতের খুঁটির নিচে যত ভূমি ছিল সব কিন্তু প্লাবিত হয়েছে এই পানি দ্বারা। অর্থাৎ কৃষক এখানে কোনো চাষাবাদ করতে পারে না এবং যতটুকু মাছের প্রজনন ক্ষেত্র বা মাছের যতটুকু আবাসভূমি থাকে বর্ষার ভিতরে এই দূষিত পানিগুলো সেই ছোট ছোট জলাশয়গুলোতে ঢুকেও একেবারে শেষ করে দেয়। এবং আরেকটা সুবিধা হয় সেটা হলো ফ্যাক্টরিগুলোর যে মাটির নিচ দিয়ে লাইনগুলো এগুলো কিন্তু আপনার এই বর্ষার পানিতে প্লাবিত হওয়ার কারণে আর দেখা যায় না এবং তারা খুব সহজেই যে ময়লা জমানোগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু ছেড়ে দিতে পারে। এই যে মানে দূষণের একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং যেটা আগে বললাম যে শীতলক্ষার পারে একটা রাস্তা তৈরি করে সেটা দখলের একটা পায়তারা, যদিও সেটা প্রশাসন ডিসি মহোদয়কে জানানোর পরে সেটা বন্ধ হয়েছে, কয়েকটা পত্রিকায় নিউজ হয়েছিল এবং এই যে আমাদের গণমাধ্যমের মাধ্যমে সেগুলো জানার কারণে এটা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা যেতে পারি না এবং লবণদহের যে অবস্থা, পাড়ের যে মানুষগুলো গন্ধে, তীব্র গন্ধে শিশুরা থাকতে পারছে না এবং তাদের কিন্তু স্বাস্থ্য হানি ঘটছে এবং আগামীতে যে তাদের এই যে পলিউশনের কারণে জন্মের পরে যে ঘটনাগুলো ঘটে, বিকলাঙ্গ শিশু পর্যন্ত জন্মগ্রহণ এবং টিনের চালগুলো ঝুরঝুরে হয়ে মরিচা ধরে পড়ে যায়, আপনারা এটা একেবারে স্পষ্টভাবে দেখতে হয়। বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে এই করুণ কঙ্কাল যেন আমাদের একেবারে সভ্যতার পেছনে একেবারে জুতা পেটা করে বুঝিয়ে দেয় যে আমরা আসলে সভ্যতা নয়, অসভ্যের দিকে আস্তে আস্তে ধাবমান হচ্ছে এবং ভূগর্ভস্থ পানি তো শেষ হচ্ছেই, প্রতিটি হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার প্রতি সেকেন্ডে উঠে যাচ্ছে। ধন্যবাদ। জি সাইদ ভাই, ধন্যবাদ। এস ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে আমরা যেই হেডলাইনটা আজকে সচেতনভাবে দিলাম, মধ্য শ্রাবণের নদী, একটা স্বপ্নের জায়গা থেকে যে শ্রাবণের নদী মানে খুব সুন্দর, কিন্তু সাইদ চৌধুরী যেটা বললেন একেবারেই উল্টো চিত্র গাজীপুরে। মানে তাহলে এটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন এই সংকটকে? আমরা কিছুদিন আগে একটা মানে 1 বছরের সার্ভে ভ্যালিডিটেশন ওয়ার্কশপ করেছি গাজীপুরের স্ট্যাটাস অফ এনভায়রনমেন্ট অফ গাজীপুর, এই নামেই আর কি করেছি। সাইদ ভাই ছিলেন ওখানে। তো সেখানেও আমরা দেখিয়েছি যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা সবসময় যেটা বলি যে একটি ন্যায্য শহর তৈরি হওয়ার একটা বড় মাপকাঠি হচ্ছে যে সেই শহরের ইকোলজিটা কতটুকু ন্যায্যতার ভিত্তিতে আছে। তো সুতরাং সেই জায়গা ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আমরা গাজীপুরের আরবানাইজেশন কতটুকু ফেয়ার হয়েছে সেটা আমরা অ্যাকর্ডিং টু ড্যাপ দেখি। আমরা দেখেছি যে ড্যাপ হচ্ছে 2030-এর জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, যেটা আলোচনা এসছে। 2030-এ ড্যাপে যে পরিমাণ ওয়াটার বডি থাকবে, যে পরিমাণ ফরেস্ট এরিয়া থাকবে, যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকবে, সেটা 2022-23-এ পার করে গেছে। আচ্ছা, এটা আমাদের স্টাডিতে আমরা এসছি এটা। তাহলে এই মুহূর্তে এবং আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গাজীপুরে যে পরিমাণ হয়েছে এবং ফরেস্ট দখল করে রিসর্ট যে পরিমাণ হয়েছে, দুটো জিনিস একসাথে গাজীপুরে অ্যালার্মিং আকারে হয়েছে। এই দুটো হচ্ছে সব নদীর পাড়ে, সবগুলো নদীর পাড়ে, কারণ আমরা জিআইএস অ্যানালাইসিস করে আমরা এটা দেখেছি। তো সুতরাং আরেকটা সিগনিফিকেন্ট সমস্যা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে শীতের সময় মানে ড্রাই সিজনে যে পরিমাণ পলিউশন ফ্যাক্টরিগুলো করে, মানে ইটিপি যতটুকু চালায়, বর্ষার সিজনে কেউ ইটিপি চালায় না। মানে তারা মনে করে যে এই ময়লাটা বৃষ্টির পানি আছে, কেউ ধরবে না, কেউ ধরবে না, কারণ কোনো ধরনের সার্ভিলিয়েন্স নাই এবং বর্ষাতে কোনো এনফোর্সমেন্ট ড্রাইভ আপনি খুঁজে পাবেন না ডিওই থেকে। কারণ পরিবেশ অধিদপ্তর মনেই করে যে এখন তো পরিবেশ ভালো, এখন যাবে কিরকম। তো এনফোর্সমেন্টের যেই রেকর্ড যদি আমরা দেখি, সেখানেও আপনি কিন্তু ড্রাইভ নাই, খুবই কম এই সময় পলিউশনটা। এই জন্য অনেক বেশি প্রকৃতির আশীর্বাদের কারণে না কিছুটা আমরা বুঝতে পারি না, কিন্তু যেই কারণে যেটা বললাম যে আপনি হয়তো বা তুরাগের অনেক বড় ফ্ল্যাট প্লেনের কারণে তুরাগে আপনি পিকনিক করতে গেলে গন্ধটা পাবেন না, কিন্তু এই অঞ্চলে যদি যান, শীতলক্ষার ভিতরটা যদি বলে লবণদহ, তুরাগের আপ স্ট্রিম, গোয়াল্লার খাল, এদিকে হচ্ছে বালু, তার উপরে চিলাই, ইভেন পারুলি। আমি জাস্ট এই যে আনরেস্টের কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি আসলে বিলাই বিল ঘুরতে গিয়েছিলাম, ওখানে মাছ খাওয়ার জন্য গিয়েছিলাম। নাগদা নদীতে একটা নদী আছে এখানে, নাগদা, হ্যাঁ নাগদা খাল বলে আর কি, নদী, এটা নদী আসলে। তো সুতরাং এই সবগুলো, এবং নলজুরির সাথে আরেকটা আছে। তো সুতরাং এই সবগুলোতে আমি দেখেছি যে এবার কিন্তু পানিও কম। গাজীপুরের একটা বড় স্ট্রাগল গাজীপুরের পরিবেশ কর্মীরা করছেন, ইনক্লুডিং ডিসিও খুব দেখলাম, খুব আন্তরিক, খুবই আন্তরিক তাকে আমরা দেখেছি। তো সুতরাং সবাই মিলে চেষ্টা করছে গাজীপুরের
ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়ে যেন এটা হাউজিংয়ে রূপান্তরিত না হয়। তাই তো হচ্ছে তো। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন পূর্বাচল থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত এবং নরসিংদী পর্যন্ত এই বেলটা উলুখোলা পুবাইল এই পিছন দিক থেকে ধরে একদম নরসিংদী পর্যন্ত, এখানে তো হাউজিং কোম্পানির মেলা আর কি বলতে পারেন আপনি, এটা একদম ট্রেড ফেয়ারের মতো মেলা হচ্ছে। তো সুতরাং এই জায়গাতে আমরা মনে করি ড্যাপ অলরেডি স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে। তাহলে এখন হু উইল স্টপ ইট? আমরা যখন এটা ডিসিকে বললাম, ডিসি বললেন যে আমরা এখনই গাজীপুর যে মাস্টার প্ল্যান যারা করেন, আজমতুল্লাহ সাহেব আছেন, ওনাকে নিয়ে আমরা বসে এটা এখনই এটাকে বন্ধ করতে হবে। আমরা আর কোথায় আবাসন করতে পারবো, কোথায় করতে পারবো না, এটা দেখা খুব গুরুত্বপূর্ণ। কারণ গাজীপুরের ইকোনমি তো চিটাগংয়ের ইকোনমি থেকে বড় হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, হ্যাঁ, ইন্ডাস্ট্রি যেভাবে হ্যাঁ, হয়েছে, গাজীপুরের ইকোনমি অ্যাগ্লোমারেশনটা চিটাগংয়ের চেয়েও বড় হয়ে যাচ্ছে, খুলনা থেকে বড় তো আছেই অলরেডি, এবং এটা এইভাবে বাড়লে তো ঢাকার চেয়েও বড় ডেন্সলি পপুলেটেড হয়ে যাবে। তো সুতরাং এখানে আমাদের তো একটা ফেয়ারনেস রাখতে হবে যে ওয়াটার বডিগুলো, ওপেন স্পেসগুলো ঠিকমতো আছে কিনা, এবং এখানে কারণ সবচেয়ে একটা শহরের সবচেয়ে গরিব লোকজন সবচেয়ে বেশি দূষিত এরিয়া থাকে। এটা হচ্ছে আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোর বাস্তবতা। তো ঢাকায় যে 35% যারা হচ্ছে যে ইনফর্মাল সেটেলমেন্টে আছে, তারা সবচেয়ে দূষিত জায়গায় থাকে। আপনি দেখবেন যে খালের পাড়ের রাস্তাতে, ইনফর্মাল জায়গাগুলোতে সবখানে দূষণটা অনেক বেশি। এক হচ্ছে যে তারা, যে কথাটা আপনি প্রথমে একটা কথা বলেছেন যেটার সাথে সম্পৃক্ত খুবই, সেটা হচ্ছে যে বর্ষায় বাংলাদেশের নদীগুলোর দুটো চিত্র। একটা হচ্ছে যে শহরের নদীগুলো নিয়ে আপনি কথা বললেন, শহরের বাহিরে বড় নদীগুলোর চিত্র হচ্ছে নদী ভাঙন। খুব গুরুত্বপূর্ণ নদী। বাংলাদেশের 46টা জেলায় নদী ভাঙন হয়, প্রায় 100টির উপরে 140টির উপরে উপজেলায় নদী ভাঙন হয়। এবং এই নদী ভাঙন এটা তো শুধু ক্লাইমেটিক সমস্যা না, এটা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এবং এটা এখানকার মর্ফোলজিক্যাল চরিত্রটাই। তো সুতরাং এরা তো ঢাকায় আসছে, কোস্টাল এরিয়া থেকে ক্লাইমেট চেঞ্জের কারণে লোকজন ঢাকায় আসছে। তো সুতরাং যারা আজকে নদী ভাঙন এবং সামুদ্রিক লবণাক্ততা এবং অন্যান্য কারণের শহরে আসছেন, তাদের বাড়িঘর ভেঙে যাওয়ার পিছনে তো অবদান কিন্তু আমাদের মানে গ্লোবালি যারা করছি কিংবা আমরা যারা উন্নয়ন করছি, আমাদের কারণে কিন্তু তারা বাস্তুচ্যুত হচ্ছেন। সুতরাং তারা হওয়া উচিত সর্বপ্রথম প্রায়োরিটি, কারণ তাদেরকে তো আমার সেফটি নেটের আগে নিয়ে আসতে হবে, তাই না? সেখানে তারা এসেই শহরের সবচেয়ে দূষিত জায়গাগুলোর মধ্যে থাকছে। হ্যাঁ, তো সুতরাং আমি কি তাহলে এই নগরায়নকে ফেয়ার করতে পারলাম? আমার আরবানাইজেশনটা এটা অনেক বড় আলোচনা যে আমরা শহরগুলোকে কতটা ফেয়ার করতে পারলাম, ন্যায্য করতে পারলাম। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতি ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি মধ্য শ্রাবণের নদী নিয়ে। এই সময়ে নদীগুলো সুন্দর হয়ে ওঠে, কিন্তু একই সঙ্গে নদীর সংকটগুলো আমরা এই সময় অনেক বেশি করে দেখি, বিশেষ করে শহরাঞ্চলের নদী, শিল্পাঞ্চলের নদী। আমরা বিরতির আগে গাজীপুরের নদী নিয়ে কথা বলছিলাম যে এই ভরা বর্ষায় দূষণের চিত্রটা অনেক ভয়াবহভাবে এখন দেখা যাচ্ছে। শোন ভাই, বিরতির আগে যে জায়গায় ছিলাম যে অনেক জায়গায় তো দখল হচ্ছে, আবার কোথাও কোথাও কাজও হচ্ছে, নদী খননও হচ্ছে। টোটাল জিনিসটা মিলিয়ে নদীর তো অভিভাবক একজন আছেন, হাইকোর্ট কর্তৃক ঘোষিত নদী রক্ষা কমিশন, আবার জেলা পর্যায়ে ডিসিদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, পানি উন্নয়ন বোর্ডের আছে, অনেক অথরিটি কিন্তু নদীর কিন্তু মালিক, কর্তৃপক্ষ কিংবা ধরেন গার্ডিয়ান অনেক, কিন্তু তারপরেও প্রতিনিয়তই আমাদেরকে নদী নিয়েই, এই নদী সংকট নিয়েই তো কথা বলতে হচ্ছে। ঝামেলাটা কোথায়? আমরা যখন দেখলাম যে নদীকে রক্ষা করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে যথাসময় পাচ্ছি না বলে নদীগুলো আমাদের দ্রুত এরকম অবনতি হচ্ছে, তখনই কিন্তু আমরা এই আন্দোলনটা করলাম, নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করতে হবে। নোঙর থেকে যখন বাংলাদেশে আওয়াজটা তুললাম, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার ফলেই প্রক্রিয়ায় গিয়ে একটা সময় কোর্টও আমাদেরকে পক্ষে কথা বললো। এই কারণে যে নদীটা কেউ ব্যক্তিগতভাবে যদি নদীর পাড়ে যায় তার জানের হুমকি থাকতে পারে, এমন একটা আইন হোক যে নদী নিজেই বাদী হয়ে তাকে রক্ষা করার জন্য সে নিজেই মামলা করতে পারে বা আইনের আশ্রয় নিতে পারে। সেটা হয়েছে। এখন কোর্ট থেকে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে যে নদী রক্ষা কমিশন হচ্ছে আমাদের অভিভাবক, এবং নদী রক্ষা কমিশন পেলাম আমরা, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে পেলাম, এবং এর সঙ্গে সরকার এমন একটা ব্যবস্থাপনা করে দিল যে সমস্ত বাংলাদেশ জুড়ে প্রত্যেকটি জেলার যে জেলা প্রশাসক, তিনি হচ্ছে ওই জেলার সভাপতি হিসেবে নিয়োজিত আছেন। এখন তার মানে হচ্ছে যে রাষ্ট্রের
গুরুত্বপূর্ণ যে মানুষগুলো চাইলেই পারেন এই কাজটি করতে তারা এখানে যুক্ত। এর সঙ্গে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে এবং আমাদের জনপ্রতিনিধিরা আছে। আমাদের সকল লোক যখন দেখি আমরা যে আসলে মূল কাজের ক্ষেত্রে গেলে আমাদের মতো হয়তো কিছু সংখ্যক পরিবেশবাদীকে খুঁজে পাওয়া যায়, ঘুরে ফিরে ওরাই কথা বলছে, মানে ওর সংখ্যাটা যেন আর বাড়ানো যাচ্ছে না। এখন আমাদের কাছে দেখলাম যেটা আমরা যখন কাজ করতে চাই এক একটা এলাকা সংকট নিয়ে, বাস্তব চিত্র নিয়ে আমরা যখন এটাকে সমাধান করতে চাই যে এখন যা আছে সেটাকে আমাকে ঠিক করে দাও। শ্রাবণের নদীর কথা যদি বলেন, আমার বাড়ি আপনার বাড়ি দক্ষিণবঙ্গে, বাংলাদেশের যে কোনো মানুষ, এমন কোনো মানুষ বলতে পারবে না তার ওখানে কোনো নদী নেই। তো নদীর যে বৈশিষ্ট্য, আমাদের এখানে নৌকার যে ভেরিয়েশন, যে সেটা আপনি এখন দেখবেন না। আমাদের এখানে নৌকার বাইচের যে একটা কালচার ছিল, আমি জানি যে বুড়িগঙ্গা নদীতে প্রতি 14ই আগস্ট প্রতি বছর, এটা 60s থেকে 70s এর কোনো একটা সময় গিয়ে এসে কোনো একটা কারণে আর হচ্ছে না, কিন্তু ওখানে নৌকা বাইচ মানে হচ্ছে মানুষ সেটা সানন্দে গ্রহণ করত। প্রত্যেকটা পরিবার এই শ্রাবণে বর্ষার ভিতরে এক মালাই নৌকা করে যেত, হয়তো বাচ্চারা আমরা নানা বাড়ি যেতাম, নানা বাড়ি থেকে দাদা বাড়ি যেতাম। এখন তো সড়ক যোগাযোগ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে নৌ যোগাযোগটা আসলে একেবারে সড়কের উন্নয়ন করতে গিয়ে আমরা নদীর মাঝখান দিয়ে সড়কটা তৈরি করার ফলে নদীটা যে মরে গেল, ওটা যে গুরুত্বপূর্ণ সেটাকে বিবেচনায় না রেখে কিন্তু আমরা সড়ক উন্নয়নে যাবার ফলেই আমরা এখন সেই নৌকাও দেখি না। আমাদের সেই শ্রাবণের যে নদীর সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের নদীরক্ষা কমিশন, নদীর কথা বলতে এগুলো এখন দক্ষিণবঙ্গে গেলে পাবেন। দক্ষিণবঙ্গে যেই চিত্র দেখা যায় এখনো পর্যন্ত কিছু নদী দেখতে হলে দক্ষিণবঙ্গে যেতে হবে। আমার নদীর নাম আড়িয়াল খাঁ নদী। পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীটি হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এখনো যদি আপনি যান, প্রত্যেকটি নদী সুন্দর, কিন্তু আমার নদীটা আমার কাছে বেশি সুন্দর। অবশ্যই সেই নদীতে এখনো ইলিশ মাছ পাওয়া যায় এবং দেখলে এখনো দেখা যাবে যে আসলে নদীটি কেমন ছিল। আমি ছোটবেলা যা দেখেছি এখনো তাই আছে এই নদীটি। তো এই নদীর সঙ্গে যতগুলো নদী, খাল, সবকিছু ওই যে নদীর পাশ দিয়ে যখন উপনদীর উপর দিয়ে আমি সড়ক তৈরি করে ফেললাম, রাস্তা তৈরি করে ফেললাম, ফলে আমাদের এখন দায়িত্ব হচ্ছে, আমরা মনে করি এখানে আমরা তিনজন কথা বলছি, আমরা আরও যারা জানি যে ভালোভাবে নদীর সঙ্গে ইনভলভ, তারা চায় যে নদী রক্ষা হোক। এটা দেশের স্বার্থে এবং দেশপ্রেম থেকে এই কাজটি করা। নদী নিয়ে কথা বলছি, অনেক কিছু হচ্ছে, পুরস্কার পেয়ে যাচ্ছে আমরা, প্রজেক্ট হয়ে যাচ্ছে, ধনী হয়ে যাচ্ছি, অনেক প্রশংসা হয়ে যাচ্ছে, দেশে বিদেশে সার্টিফিকেট, অনেক ব্যাপার, ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন অনেকের হয়ে যাচ্ছে, কিন্তু সবশেষে গিয়ে দেখছি যে আমার নদীর কোনো পরিবর্তন হচ্ছে না, নদীটার উন্নতি হচ্ছে। তাহলে সমস্যাটা আমার কাছে মনে হয়, এজাজ ভাই অনেক সময় রসিকতা করে বলেন যে আমরা এখানে কথা বলি, সরকারি কর্মকর্তাদের প্রজেক্ট হয়, যাই যে প্রজেক্ট নিয়ে চিন্তা করে, প্রজেক্ট হলেও খারাপ না, কিন্তু সেই প্রজেক্টের পরে কি হয় না, প্রজেক্ট আমরা সেই জায়গাটাই কথা বলতে চাই যে আমাদের এখানে যে জায়গাটা সংকট মনে হয়, যে শূন্যতাটা আছে, আমরা বাংলাদেশে যারা নদী পরিবেশ রক্ষা নিয়ে কাজ করি যে মানুষগুলো, এই মানুষগুলোর সঙ্গে আমাদের অভিভাবকের সঙ্গে এখনো সুসম্পর্ক গড়ে ওঠেনি। আচ্ছা, এটা খুব জরুরি। আমাদের নদীরক্ষা কমিশন আমাদের অভিভাবক, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমাদের মন্ত্রণালয়ে মন্ত্রী আমাদের অভিভাবক, এবং আমরা মনে করি যে নদী যখন সর্বনাশের শেষ প্রান্তে, তখন নদী রক্ষার জন্য এই যাবতীয় আয়োজন করা। এবং দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ইনি এখানে নদী রক্ষার জন্য, আমরা যখনই বলি তখনই তার আমরা নানান ভাষায় উচ্চারণ পাই যে নদীটিকে রক্ষা করা জরুরি, নদীর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। এটি আমাদের জন্য আশাজনক একটা ব্যাপার। বাকি জায়গাটা হচ্ছে আমাদের অভিভাবকের সঙ্গে আমাদের সকলের একটি সুসম্পর্ক তৈরি করতে হবে। সেই দায়িত্বটি আমাদের কমিশনের চেয়ারম্যান মহোদয় নিশ্চয়ই এই দায়িত্বটি পালন করবেন। একই সঙ্গে আমরা যেমন তার হয়ে কাজ করব, আমরা তার সঙ্গে আছি, তিনি আমাদের সঙ্গে থাকবেন। জেলা প্রশাসকরা যেরকম করে তার সঙ্গে আছেন, আমরাও জেলা প্রশাসকের সঙ্গে আছি। আমাদের যত জেলা প্রশাসক আছে তারা, নদীরক্ষা কমিশন এবং আমরা যারা কাজ করছি, এবং বলাই হয় ভাই, আমরা এই অনুষ্ঠানে একাধিক লোক এরকম কথা বলেছেন যে যদি স্থানীয় প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত, ডিসি, ইউএনও, ওনারা যদি সিরিয়াসলি চান যে কোনো নদী দূষিত থাকবে না, কোনো নদীতে বর্জ্য পড়বে না, কোনো নদী দখল হবে না, এটা সম্ভব না? অবশ্যই সম্ভব। কারণ একটা যত প্রভাবশালী লোক হোক, পলিটিক্যালি যত বড় মাস্তান হোক, প্রশাসন যদি না চায়, তার ব্লেসিংস ছাড়া তার পক্ষে নদী দখল করা সম্ভব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সিম্পল। 2018-19 যখন নদীরক্ষা কমিশন 56,000 দখলদারদের তালিকা ওয়েবসাইটে পাবলিশ করে দিল, স্থানীয় প্রশাসন না চাওয়ার পরেও কিন্তু উচ্ছেদ অভিযান দিতে বাধ্য হয়েছে, কারণ এটা একটা মানে একটা বাজে কাজ যারা করে তাদের তালিকা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, খেয়াল করে দেখেন, এবং এটা প্রকাশ করা হয়েছে। তো সুতরাং যে কোনো একটা কালপিটের নাম যখন পাবলিকলি প্রকাশ হয়, এবং এটা তখন কিন্তু স্থানীয়ভাবে সে অনেক বড় চাপে পড়ে, সামাজিক চাপ একটা অনেক বড় বিষয় আছে। এবং আমরা কমিশনের 18-র একটা ভালো রিপোর্ট আমরা পেয়েছি, 19-এর একটা ভালো রিপোর্ট আমরা পেয়েছি, এরপরে আমরা একটা ছোট রিপোর্ট পেয়েছি 20-এর, খুবই প্রেসাইজ সামারাইজ রিপোর্ট। এখন তো 24,
আমরা মনে করি কমিশনের পক্ষ থেকে যদি ধারাবাহিক রিপোর্টগুলোও যদি যায়, কমিশনের মানে সক্ষমতা, তাদের পাওয়ার, কমিশনের অনেক সক্ষমতা থাকবে, সীমাবদ্ধতা হলো যে একটা বড় আইনি সীমাবদ্ধতা আছে, থাকবে, তারা আসলে এখন কিন্তু পর্যন্ত আমরা তো- পরামর্শক বডি, কিন্তু আমরা পরামর্শক তো- বডিতে রেখে তো আপনি আসলে তার কাছ কিন্তু আমরা থেকে তো এরকম 18-19-এর মতো রিপোর্ট চাই। আচ্ছা। তাহলে হবে কি, সেটা নিয়ে তো আমরা ফাইট করতে পারবো। এখন ধরেন ঢাকা, ইভেন ঢাকার নদীগুলো নিয়ে কিংবা অন্যান্য নদীগুলো নিয়ে আমাদের সে 18-19 রিপোর্টে যেতে হয়। আচ্ছা, সুতরাং ওখানে তো ক্যাটাগরিক্যালি বলা আছে যে ওই কোম্পানির মালিক, এই প্রভাবশালী ব্যক্তি। এবং এটা দখল আপনি করেছে। শুরুটা করলেন যা দিয়ে যে মধ্য শ্রাবণেও ঢাকার পাশের বালু নদীর পানি কালো, কালো, তো হ্যাঁ। এইটা নিয়ে নদী কমিশন যদি একটা রিপোর্ট করে, হ্যাঁ। তার উপরে বেস করে আপনারা তো আরো আমরা অনেক জোরে জোরে কথা বলতে পারি। ডেফিনেটলি আমরা তো চাই এই প্রতিষ্ঠানগুলো অ্যাটলিস্ট রিপোর্টগুলো পাবলিশ করুক। তার এইটা গতানুগতিক হোক, সমস্যা নাই, কিন্তু এটা ধারাবাহিকতা থাকা উচিত। আপডেটটা থাকুক। হ্যাঁ, 24 হয়ে গেছে, 20-এর পরে কোনো রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি, তো 4 বছরের রিপোর্ট পেন্ডিং আছে। তো প্রতি বছর একটা হালনাগাদ হওয়া উচিত। হলে আমরা তখন তাহলে আমাদের কাছে কি আছে, আমরাও সেটা তার সঙ্গে নিয়ে কথা আমরা বলতে বুঝতে পারি, পারতাম আমাদের যে এটা observation-টাকেও কতটুকু share করতে পারি। আগাচ্ছে, কিংবা ফাইটটা আমরাই করি। রাইট। বাঙালি ফাইট করবে, এটা বাঙালির ফাইটের জাতি, কিন্তু আমরা তো ফাইট করার যে সাপোর্টটা দরকার, দাপ্তরিক সাপোর্ট কিংবা কাগজের Data খুব জরুরি। এইটা খুব জরুরি, সেটা আমরা চাই। সেটাও যদি হয় তাও তো আমরা অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণভাবে ফাইট করতে পারবো, এটা আমরা চাই। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আমাদের যে প্রতিষ্ঠানগুলো, যে ব্যক্তিগুলো, আমার মনে হয় সমন্বয়টা খুব গভীর মনোযোগ দিয়ে যদি সবাই একসঙ্গে এই জায়গাটায় একটা কমিটমেন্ট তৈরি করা যায়, সেটি আসেন না পার্লামেন্ট থেকে শুরু করি, যারা সংসদ সদস্য তার এলাকার নদীটাকে রক্ষা করার জন্য তিনি প্রত্যেকে যদি তার এলাকার ব্যাপারে কমিটমেন্ট দিলেই তো হয়। সেই জায়গা থেকে যদি যে আমার এলাকায় কোনো নদী যদি ইন্ডাস্ট্রি থাকে, ইন্ডাস্ট্রির পলিউশন নদীতে যাবে না, আমি ইটিপি বাধ্যতামূলক করব। যার ইন্ডাস্ট্রি নাই সে বলবে আমি দখলটা ঠেকাবো। এই প্রমিসটা দিলেই হয়। এই জায়গাটায় একমতে আসার জন্য যে ডায়ালগ দরকার, যে সংলাপ দরকার, কিংবা যে সমন্বয়টা এখন দরকার, সংকটটা অন্য জায়গায়। ধরেন আপনি পার্লামেন্ট মেম্বারদের কাছ থেকে এই যে প্রতিশ্রুতিটা চান, ওনারা তো আবার যারা দখল করে তাদের সঙ্গে যুক্ত, কারণ এটা তো একটা বড় প্রত্যেকের সঙ্গে যোগসূত্র থাকে। তো না, আমরা যখন নির্বাচনের আগে কিন্তু আমরা আবারও বলেছিলাম যে নির্বাচনী ইশতেহারে আমাদের নদী রক্ষার অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করেছেন। তো অঙ্গীকারের ফলেই কিন্তু এখন গিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা নদীকে ড্রেনের মতো করা হচ্ছে, কিংবা খালটাকে ড্রেনের মতো করে এই যে জায়গাটা তৈরি করা হচ্ছে, অঙ্গীকারটা এইভাবে না। আমার মনে হয় যে আমরা সবাই মিলে, দেশের যত মানুষ আছে, দেশের যদি জলাশয়, নদী, খাল, বিল যদি মরে যায়, দেশটা মরে যাবে। Right. আর এই মৃত দেশের বোধটা- নাগরিক কখনোই Right. জীবিত থাকতে পারে না। এই বোধটা পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে একদম ইউএনও পর্যন্ত ইউএনও আসলে লাগবে। থাকা দরকার। অনেক আমরা ধন্যবাদ। সেই আহ্বান জানাচ্ছি আপনার জানাচ্ছি। মাধ্যমে যে অনেক আমাদের ধন্যবাদ। যারা আছেন তারা প্রত্যেকেই আসলে ভেতর থেকে এই জায়গাটি Own করা দরকার। অনুভব করুক, এবং তারা তার নদীটাকে রক্ষা করলেই Right, right. বাংলাদেশটা নিরাপদ অনেক হয়ে যাবে, ধন্যবাদ আমরা ফিরে পাবো। সুমন শামস, এজাজ ভাই। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিনে। আমাদের নদীগুলো ভালো থাকুক, সুন্দর থাকুক, নিরাপদে থাকুক।